হাই বন্ধুরা, তোমাদের মাঝে আবারও চলে আসলাম মজাদার একটি গল্প নিয়ে। বন্ধুরা, গল্পটা এত মজার। আমি কিভাবে আমার বিআইকে অজ্ঞান করে ফেললাম মজা দিয়ে, সেই গল্পটি নিয়েই হাজির হলাম তোমাদের মাঝখানে। তো বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবা, কারণ আমি এমনভাবে আমার বিআইকে মজা দিয়ে অজ্ঞান করে ফেললাম। এই গল্পটি যদি তোমরা শোনো, তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। তো সেই জন্য তোমরা অবশ্যই কাছে কিন্তু টিস্যু বা ন্যাকড়া জাতীয় কিছু রাখবা, কানে হেডফোন অবশ্যই দিয়ে নিবা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে এবার আমরা মূল গল্পে চলে যাব। আমরা মা বাবার দুইটা মেয়ে। আমাদের ফ্যামিলিতে আমি, আমার বড় বোন আর মা বাবা, চারজনের ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আর আমার বোনের যেখানে বিয়ে ঠিক হয়, তারা খুবই বড় লোক। তো বিয়ে হয়ে যায়। তারপর আমার আপু শ্বশুর বাড়ি চলে যায়। কিছুদিন এভাবে কেটে যায়। আমার তো আর ভালো লাগছিল না, কারণ একসাথে দু বোন ছিলাম, কত মজা করতাম, যেখানে যেতাম দু বোন একসাথে যেতাম, একসাথে খেলাধুলা করতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাতাম। আজকে আমার বোনটা আমার পাশে নেই। কেমন যেন খালি লাগছিল, ফাঁকা লাগছিল, খুব একা লাগছিল। আমার বোনকে খুবই দেখতে ইচ্ছে করছিল। তো যে ভাবা সেই কাজ। আমি মাকে গিয়ে বলি, বাবাকে গিয়ে বলি যে আপুর কাছে যাব, আপুকে দেখতে ইচ্ছে করছে, আমি আপুর বাসায় যাব। তখন মা বাবা বলল, ঠিক আছে, বোনের বাসায় যাবি, যা, গিয়ে কিছুদিন ঘুরে আয়। কিন্তু খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তোর বাবা গিয়ে তোকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে, আর তুই চলে যাস। আমি বললাম ঠিক আছে। তারপর আমি আপুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, আপু, আমি কিন্তু কালকে তোমার বাসায় আসতেছি। আপু বলল, কি বলছিস, সত্যি আসবি? আমি বললাম যে হ্যাঁ। তারপর বললো, কার সাথে আসবি, মা বাবা আসবে না? আমিও বললাম, আমি বললাম না আপু, মা বাবা যাবে না, বাবা আমাকে গিয়ে গাড়িতে উঠায় দিয়ে আসবে। তারপর আপু আমাকে বললো, ও আচ্ছা ঠিক আছে, বাবা তোকে এখান থেকে গাড়িতে উঠায় দিলে এখান থেকে আমার দেওর তোকে রিসিভ করে নেবে। তখন আমি বললাম, দেওর? তোমার কোন দেওর? তখন আমার আপু আমাকে বললো, আরে আমার একটা দেওর ছিল না, যে বাহিরে থাকতো, সে তো 2 দিন হয়েছে চলে আসছে দেশে। তখন আমি বললাম, ও আচ্ছা, আমার বিদেশি বিয়েই তাহলে চলে আসছে। তখন আমার আপু বললো, হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, তাহলে তুই কালকে সকাল সকাল রওনা দিয়ে দিস। তুই এখানে এসে পৌঁছালে তোকে আমার দেওর রিসিভ করে নেবে। আমি ওর নাম্বারটা তোকে দিয়ে দিচ্ছি, ওর সাথে কথা বলে নিস। তো আমিও বললাম, ঠিক আছে, তুমি এই নাম্বারটা আমাকে দিয়ে রাখো। তো আপু ওর নাম্বারটা আমাকে দিয়ে রাখে, নাম্বারটা আমি পেয়ে যাই। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে আপুর বাসার উদ্দেশ্যে বের হলাম। বাবা আমাকে গিয়ে গিয়ে গাড়িতে উঠে দিয়ে আসলো। তো গাড়িতে যাচ্ছিলাম, গিয়ে এক পর্যায়ে পৌঁছিয়ে গেলাম। তো গাড়ি থেকে নেমে দেখলাম যে আমার বিআই, যদিও তাকে আমি সামনাসামনি কখনো দেখিনি, ছবিতে দেখেছিলাম, কিন্তু সামনাসামনি দেখে আমার চিনতে একটুও কষ্ট হলো না, কারণ ছবিতে যেরকম দেখেছিলাম বাস্তবে ঠিক সেরকমটাই। তো তারপর ওনার কাছে যাই, হাই হ্যালো হয়। তারপর আমি একটা বললাম, কি বিদেশি দুলা ভাই, এবার তো দেশে আসছেন, বিয়ে শাদী করবেন না? আমার বিয়ে একটু লজ্জা পেয়ে বললো, হ্যাঁ, বিয়ে তো করতেই হবে, যদি আপনার মতো কাউকে পেয়ে যায় তাহলে অবশ্যই বিয়ে করব। তখন আমি বললাম, কি, আমার মতো মেয়েকে? আমার মতো মেয়েরা না আপনাকে কখনোই বিয়ে করবে না, বুঝতে পেরেছেন?
এই কথা বলে ওনাকে বললাম, চলুন, এত কথা বলতে হবে না, একটা রিক্সা ডাকুন, বাসায় যাবো, আমার অনেক টায়ার্ড লাগছে, আর অনেক দিন হয়ে গেছে আপুকে দেখি না, আপুকে দেখবো, চলুন। তখন আমার বিয়ে আমাকে বলল, জি ম্যাডাম, চলুন। তো উনি একটা রিক্সা ডাকে, তারপর দুজন রিক্সাতে উঠি। আমরা দুজন খুবই খুবই কাছাকাছি ছিলাম, আর তখন থেকেই আমার বিয়ের ওপর আমার একটা ভালো লাগা কাজ করছিল। জানি না, প্রথম দেখা থেকেই ওনাকে আমার অনেক ভালো লাগতো। আমাকে ওনার ভালো লাগতো কিনা লাগতো সেটা আমি আসলে জানি না, কিন্তু ওনাকে আমার খুবই খুবই ভালো লাগতো। যখন আমি রিক্সায় উঠেছিলাম, ওনার শরীরের সাথে আমার শরীর ভার লেগে যাচ্ছিল। যখন রাস্তার ভাঙাতে গিয়ে গাড়ির চাকাটা পড়তো, আমি ওনার শরীরের সাথে জোরে জোরে ধাক্কা খেতাম। আর এটা আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার শরীরের লোম মনে হয় সবগুলো দাঁড়িয়ে যাচ্ছিল তার ছোঁয়াতে। কিন্তু সে আমাকে নিয়ে কি অনুভব করছে, কি ভাবছে, আমি কিছুই জানি না। কিন্তু তাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগতো। তো এভাবেই ওনার সাথে কথা বলে, দুষ্টামি করে, এরকম ভাবে আর কি বাসায় চলে যাই। বাসায় গিয়ে তো আপুকে দেখি, আপুকে জড়িয়ে ধরি, আপুর সাথে অনেক গল্প করি, অনেক মজা করি। দুলা ভাই চলে আসলো এর মাঝেই, এসে আমাকে বললো, কি শালিকা, কেমন আছো? আমি বললাম, দুলা ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? দুলা ভাই বললো যে হ্যাঁ ভালো। বললো যে তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না না দুলা ভাই, এরকম একটা বিয়ে থাকতে কি সমস্যা হওয়ার কথা নাকি? তখন আমার দুলা ভাই হেসে দিল এবং বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার যাও, হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও, অনেক দূর থেকে এসছো, খাওয়া দাওয়া করে রেস্ট নিবা। তো তখন দুলা ভাইয়ের কথা মতো আমি ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে আহ খাওয়ার টেবিলে চলে আসি, খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আমার যে বিয়াই, সে ছাদের উপরে বসেছিল আর ফোন টিপছিল। আমি ওনাকে পেছন থেকে দেখি, পেছন থেকে দেখে আমার খুবই ভালো লাগছিল, মনটা চাচ্ছিল একদম তার কাছে চলে যাই। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমার বিয়ের যেমন ফিটনেস, তেমন হাইট, তেমন সুন্দর, তেমন স্মার্ট, এতটা স্মার্ট বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, অনেক স্মার্ট, অনেক সুন্দর হাইট, অনেক বডি ফিটনেস, অনেক সুন্দর, আর একদম দুধের মতো ফর্সা শরীর। আমার এরকম শরীর দেখে মনে হচ্ছিল, বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে কেমন লাগার কথা। তো বন্ধুরা, আমি আমার বিয়ের কাছে চলে যাই। কাছে গিয়ে তার পেটের ভিতরে একটা চিমটি কেটে বলি, কি বিয়ে, এখানে কি করছেন? প্রেম করছেন নাকি কারোর সাথে? তখন আমার বিয়ে আমাকে বললো, হেই, কি বলছো তুমি এগুলো পাগলের মতো, আমি প্রেম টেম করি না। তখন আমি আস্তে আস্তে বললাম, তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার। তখন আমার বিয়ে আমাকে বললো, কি কি বললে তুমি? আমি বললাম, না না কিছু না, চলো নিচে যাই, নিচে গিয়ে গল্প করি। তখন আমার ভাসুর আমাকে তখন আমার বিয়ে আমাকে বললো, তুমি নিচে যাও, আমি যাবো না, আমি এখন সাথে থাকবো। তো তখন আমি বললাম, ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমিও সাথে থাকছি। তখন আমার বিয়ে আমাকে বললো, ঠিক আছে তাহলে আপনি সাথে থাকেন, আমি নিচে চলে যাচ্ছি। কেন জানি না, উনি প্রথম দিন থেকে আমাকে এত সহ্যই করতে পারতেন না। কিন্তু বন্ধুরা, ওকে তো আমার অনেক ভালো লাগতো। আমার বুকের ভিতরে শুধু একটাই কথা ছিল, যে কোনো মূল্যে আমি আমার বিয়েকে কাছে পেতে চাই, অনেক কাছে পেতে চাই। প্রথম দিন থেকে ওনাকে আমার অনেক ভালো লাগতো, অনেক অনেক। তো আমার বিয়ে তো রুমে চলে যায়, আমি তারপর কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকি। থাকার পরে নিচে চলে যাই। নিচে যখন চলে যাই, আমি ড্রয়িং রুমে গিয়ে বসি। তারপর আস্তে আস্তে আমার বিয়ের ঘরের দিকে যাচ্ছিলাম।
দেখতে চাচ্ছিলাম যে আমার বিয়ে কি করছে। তো আমি যখন তার রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আমার বিয়ে নেই। তারপর কিছুক্ষণ ওনার খাটের উপরে বসলাম, বসার পরে দেখলাম যে উনি ওয়াশরুম থেকে বের হচ্ছে। মনে হয় উনি গোসল করে বের হলো। যখন উনি দরজাটা খুলে বাহিরে বের হয়ে আসলো, কি বলবো বন্ধুরা, ওনাকে দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। শরীরে কিছু ছিল না, পরনে ছিল একটা টাওয়াল। টাওয়ালের ওপর দিয়ে উঁচা হয়েছিল, দেখেই মনে হচ্ছিল যে 8-9 ইঞ্চি হবে। বন্ধুরা আমার দেখে মন চাচ্ছিল, কত কিছু মন চাচ্ছিল বন্ধুরা। আমার বিয়ে তো আমাকে দেখে এক পর্যায়ে লজ্জা পেয়ে যায়, আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন আমি হাত ধরে তাকে টেনে বের করি এবং খাটের ওপর ধাক্কা দিয়ে ফেলাই দিই। ফালাইয়া দেওয়ার পরে আমি তার উপরে উঠি। উপরে উঠে আমি নিজে নিজে এতটা মজা নিলাম আমার বিয়ের কাছ থেকে বন্ধুরা, কি বলবো, এরকম মজা আমি কখনো পাই নাই, নেই নেই, আমাকে দেইও নেই। আমি নিজে নিজে অনেক অনেক মজা নিলাম। টানা 2 ঘন্টা আমার বিয়ের থেকে মজা নিলাম আমি। এক পর্যায়ে আমার বিয়াই অজ্ঞান হয়ে যায়, এতটা মজা দিয়েছিলাম তাকে আমি। তো বন্ধুরা আমি নিজে অনেক মজা পাই, আমার বিয়েতেও অনেক মজা দেই। দেওয়ার পরে আমি উঠে গিয়ে তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হই। তারপর দেখি আমার বিয়ের জ্ঞান ফিরে আসছে। তারপর উনিও ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পরে উনি আমাকে বলছিল যে তুমি এগুলো কি করলে আজকে আমার সাথে, তুমি তো আমাকে পুরো পাগল বানিয়ে দিয়েছো। এক পর্যায়ে আমার বিয়ে আমার প্রতি দুর্বল হয়ে যায়। তারপরে সে হাত ধরে আমাকে খাটের উপর ফালাইয়া দেয়। দেওয়ার পরে তারপর উনিও আবার আমাকে 2 ঘন্টা মজা দেয়। বন্ধুরা এতটা মজা দেয় আমার বিয়ে, আমাকে কি বলবো, আমি তো পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা মজা দেওয়ার পরে সে ওয়াশরুমে চলে যায়, আমি ওয়াশরুমে চলে যাই, দুজন ফ্রেশ হয়ে চলে আসি। তারপর আরো 2-3 দিন আমার বোনের বাসায় থাকি। যে 2-3 দিন ছিলাম প্রতিদিন আমাদের এগুলো হতো। তারপর আমি একদিন নিজের বাড়িতে চলে আসি। তো বন্ধুরা এভাবে আমার গল্পটি শেষ হয়ে যায়। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবা। আর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাইয়ে দিবা। তোমরা যে ধরনের গল্প শুনতে চাও অবশ্যই অবশ্যই কলিজার বন্ধুরা তোমাদেরকে আমি সে ধরনের গল্পই দিব, কিন্তু সেজন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাকে SMS এর মাধ্যমে লিখে পাঠাবে বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবা। আমি সেই গল্পগুলো আমার কলিজার বন্ধুদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা ভালো থেকো, টাটা।